সেটা ব্রেস্ট ক্যান্সারের উপরে আলোচনা রাখছিলেন। সেই ব্রেস্ট ক্যান্সারের আজকে দ্বিতীয় পর্ব স্যার আলোচনা করবেন। স্যার প্রস্তুত থাকলে শুরু করবেন ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে 24 জন যুক্ত হয়ে গেছি ইনশাআল্লাহ। জি, প্রেজেন্টেশন দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছি। স্যার অনুরোধ থাকবে গত দিনের স্লাইড গুলো একবার খুব সংক্ষেপে যদি দেখিয়ে চলে যান। ওকে স্যার। প্রিভিউ, জি স্যার, ঠিক আছে। স্যার দেখতে পাচ্ছেন স্যার? জি, এখনো পর্যন্ত আমার দৃশ্যমান হয়নি। আপনার আপনার কালো হয়ে আছে। ও আপনি শেয়ার দিয়েছেন স্ক্রিনে? চলে কেন নতুন এসে এবার কি স্যার দেখতে পাচ্ছেন? না স্যার, এখনো যায়নি না? না, ওই স্ক্রিনটা আসছে। আপনি আপনার মূল স্লাইডটা, পাওয়ারপয়েন্ট স্লাইডটা ওপেন করেন। হ্যাঁ হ্যাঁ, পাওয়ারপয়েন্টের স্লাইডটাকে ওপেন করে তারপরে আগে স্লাইড ওপেন করে তারপর এন্টায়ার স্ক্রিনে চলে যান। এন্টায়ার স্ক্রিন, রাইট। স্যার তো অভিজ্ঞ মানুষ। Yes, breast cancer. জি স্যার, এখন আমরা দেখতে পাই। সকলে দেখতে পাচ্ছেন তো ইনশাআল্লাহ? জি স্যার, এবার দেখা যাচ্ছিল, আবার চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। এখন আপনার 1 নম্বর স্লাইড থেকে শুরু করেন, একটু রিভিউ দিয়ে যাবেন, তারপরে ঠিক আছে। আমরা কিন্তু শুনতে পাচ্ছি না স্যার আপনার। আপনারা আনমিউট হয়নি। হ্যাঁ, আবার মিনিমাইজ করে আনমিউট করে রাখবেন। স্যার স্ক্রিনে যান স্যার। আপনি গ্রুপে আসেন, গ্রুপে এসে আপনি ওখানে এসে আগে আনমিউট হয়ে তারপর আপনি স্লাইডে যান। এবার স্যার দেখতে পাচ্ছেন? জি স্যার, ঠিক আছে। এখন শোনাও যায়, অডিবল বিজেপি দুটোই। জি 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 জি, আমরা গত সোমবার দিন আমরা আলোচনা করেছিলাম এটা নিয়ে। হাফ হয়েছিল, হাফ ছিল। যাই হোক, আমরা আজকে প্রথমে যেটা আলোচনা করেছিলাম, আমরা ব্রেস্টের যে অ্যানাটমিক্যাল ফিচার্স, ব্রেস্টে আমাদের কি কি নিয়ে আমাদের গঠন, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো প্রথমে যেটা ছিল আমাদের রিবস, তারপরে হচ্ছে আমাদের মাসল,
যে মাসলটার নাম হচ্ছে পেক্টোরালিস মেজর। তারপরে আছে আমাদের টিস্যু, সেটার নাম হচ্ছে ফ্যাটি টিস্যু, সেখানে আমাদের ফ্যাট আছে আর ব্রেস্টের টিস্যু আছে। আর ওই টিস্যুর মধ্যে কি আছে, আমাদের কিছু লোব আছে, সেই লোবগুলো সংখ্যা হচ্ছে 15 থেকে 20টা। সেই লোবগুলোকে একত্রিত বলা হয়, একসঙ্গে বলা হচ্ছে লেভেলস। এবং লোবগুলোর ভেতরে একটা আমাদের টিউব আছে, সেই টিউবগুলো আপনার একটা সেন্টার পয়েন্টে মিলিত হচ্ছে, সেই টিউবগুলোর নাম হচ্ছে আপনার ডাক্ট। এবং যে সেন্টার পয়েন্টে মিলিত হচ্ছে সেটার নাম হচ্ছে আপনার নিপল। এবং নিপলের সাইডে, চারো সাইডে, সেন্টার পয়েন্টের সাইডে আপনার একটা পিগমেন্ট আছে, সেটা নাম হচ্ছে এরিওলা। এই হচ্ছে আমাদের ব্রেস্টের গঠন। এই জিনিসগুলো এখানে আছে লেখা। তো মেইন আমাদের থাকছে কি নিপল, নিপল একদম সেন্টার পয়েন্টে থাকছে, তার সাইডে থাকছে আমাদের এরিওলা, তারপরে ভেতরে থাকছে আমাদের লোবস, সেগুলোকে সংখ্যা হচ্ছে 15 থেকে 20টা লোবস। এবং সেই লোব ভেতরে আছে আপনার একটা টিউব, টিউবের লোব থেকে আপনার একটা টিউব বেরোচ্ছে, সেই টিউবগুলো একত্রিত হচ্ছে আপনার নিপলে, সেগুলো বলা হয় ডাক্ট। আর ভেতরে আছে আমাদের ফ্যাট এবং কানেক্টিভ টিস্যু, আছে আমাদের লিম্ফ নোডস, এগুলো হচ্ছে লিম্ফ নোডস। এগুলো হচ্ছে আমাদের আর্মপিটে যেগুলো আছে বাহুতে, বাহুর সঙ্গে অ্যাক্সিলাতে, সেগুলো হচ্ছে আমাদের লিম্ফ নোডস। এবার আছে আমাদের এগুলোতে জানলাম। এবং আমাদের ফিজিওলজিতে আমাদের লোবগুলো থেকে আমাদের কি হয়, মিল্ক প্রোডাক্ট হয়, ডাক্ট দিয়ে মিল্কটা আমাদের ক্যারি হয়, সেন্টার চলে আসে নিফিলে। সেগুলো কি করতে সাহায্য করছে, আমাদের 4টে হরমোন আছে, এস্ট্রোজেন, প্রোল্যাকটিন, প্রোজেস্টেরন, অক্সিটোসিন। আমাদের ব্রেস্টে কি কি রোগ আমরা দেখতে পাবো, মেইনলি হচ্ছে আমাদের টিউমারটা হচ্ছে একটা, প্রথমে একটা দুরকম ধরনের হবে, একটা হচ্ছে বিনাইন আর একটা হচ্ছে ক্যান্সারিয়াস। তো যে ফাইব্রোসিস্টিক চেঞ্জেস যেগুলো হচ্ছে সেটা একটা টিউমার, ফাইব্রোঅ্যাডেনোমা সেটা একটা টিউমার, এগুলো হচ্ছে নন ক্যান্সারিয়াস। একটা হচ্ছে ব্রেস্ট ইনফেকশন, যেটাকে বলতে পারেন আমরা ম্যাস্টাইটিস, কিংবা কোনো ব্যাকটেরিয়া দ্বারা, কোনো জীবাণু দ্বারা, কোনো কিছু দ্বারা কোনো ইনফেকশন হলো। ইনফেকশন হওয়ার পরে কি হচ্ছে, ব্রেস্ট আমাদের ফুলে যাচ্ছে, ফুলে গিয়ে কি হচ্ছে, বেশ ব্যথা হবে, পেনফুল হবে, আর সেটা লাল হয়ে যেতে পারে। বড় বেশি ধরনের যদি হয় সেটা অ্যাবসেস হয়, আর ম্যাস্টাইটিস হয়, যেটাকে যদি পরে বাচ্চা থাকে আর এরকম যে ধরনের জিনিস যদি হয় তখন গ্রামের ভাষায় বলা হয় থুনকো। আর একটা হয় ব্রেস্ট সিস্ট। ভেতরে যে আমাদের যে ইয়েগুলো আছে, লেভেলসগুলো আছে, সেগুলোতে আপনার ফ্লুইড জমে যাচ্ছে। যখন একটা পানির মতো কোনো জিনিস জমে যায় তখন একটা সিস্ট রূপ ধারণ করে, সেটাকে বলে ব্রেস্ট সিস্ট। আর একটা হয় কি, নিফল দিয়ে আপনার একটা ডিসচার্জ বেরোয়। অনেক সময় পেশেন্ট আসে আমাদের কাছে কোনো ইনফেকশন হয়ে গেলে, কোনো আঘাত লেগে গেলে, কিংবা টিউমার হয়ে গেলে নিপল দিয়ে কি হচ্ছে, একটা ডিসচার্জ বেরোয়। আর একটা যেটা আমরা আজকের আলোচনা বিষয়, সেটা হচ্ছে আমাদের ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার। তো এর আগেও বললাম কি দুরকম ধরনের আমাদের টিউমার হয়, একটা হচ্ছে বিনাইন আর একটা হচ্ছে আমাদের ম্যালিগন্যান্ট। যখন আমাদের ম্যালিগন্যান্ট টিউমার হবে তখন তাকে আমরা বলবো ব্রেস্ট ক্যান্সার। এই ধরনের প্রেজেন্ট হয় আমাদের, এত রকম ধরনের প্রবলেম নিয়ে প্রেজেন্ট হয়, ব্রেস্টের প্রবলেম নিয়ে আমাদের এই সমস্যাগুলো হয় বেশি। এই সমস্ত ধরনের জিনিসগুলো পাবেন। একটা হচ্ছে ফাইব্রোসিস্টিক চেঞ্জেস, একটা হচ্ছে অ্যাডেনোমা, ফাইব্রোঅ্যাডেনোমা, একটা হচ্ছে ব্রেস্ট ইনফেকশন অর্থাৎ ম্যাস্টাইটিস কিংবা অ্যাবসেস, একটা হচ্ছে ব্রেস্ট সিস্ট, একটা হচ্ছে নিপল ডিসচার্জ, ব্রেস্ট ক্যান্সার। এর আগে দিন বলেছিলাম একটা আমাদের বলেছিলেন আমাদের স্যার জর্দা স্যারকে, এটা একটা খুব ভয়াবহ রোগ, আমাদের প্রত্যেকটা জায়গাতেই দেখতে পাওয়া যায়। তো প্রায় 2.3 মিলিয়ন পার ইয়ার আপনার এই কেসগুলো হচ্ছে, আপনার গ্লোবালি দেখতে পাওয়া যায়। তার মধ্যে
30% হচ্ছে ওমেন, এবং 1000 মানুষ পুরুষ মানুষের মধ্যে একজনকে দেখতে পাওয়া যায় এই ব্রেস্ট ক্যান্সার নিয়ে প্রেজেন্ট হয়। এটা একটা পিকচার দেওয়া হয়েছে যে লোবগুলো আছে, লোবগুলো যদি কোনো শক্ত ধরনের টিউমার হয় এরকম একটা জায়গাতে একটা পিকচার দেওয়া হয়েছে। জাস্ট কত ধরনের আমাদের টিউমার আমাদের প্রেজেন্ট হয়, মেইনলি 3 ধরনের প্রেজেন্ট বেশি দেখতে পাওয়া যাবে। একটা হচ্ছে ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা। ইনভেসিভ মানে আপনারা জানেন খুব মারাত্মক দ্রুত ছড়িয়ে যায়, যেটা খুব দ্রুত স্প্রেড করে যায় ব্রেস্ট থেকে আদার্স যে এগুলো আছে পার্টগুলো আস্তে 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 খুব দ্রুত মারাত্মকভাবে ছড়ে যাচ্ছে, তখন সেগুলো হচ্ছে ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা। আর লোবুল ব্রেস্ট কার্সিনোমা, যখন লোবের মধ্যে যখন দেখতে পাওয়া যাবে কার্সিন এটা ব্রেস্ট টিউমারটা, তখন বলছে লোবুলার ব্রেস্ট ক্যান্সার। আর ডাক্টের মধ্যে যখন দেখতে পাওয়া যাবে, এই যে ডাকটা দেখলেন ওই ব্রেস্টের যে ডাকটা, যেটা টিউবের মধ্যে যদি দেখতে পাওয়া যায় তখন বলছে ডাক্টাল কার্সিনোমা। ডাক্টাল কার্সিনোমা এই 3 ধরনের বেশি দেখতে পাওয়া যায়। আর অল্প সংখ্যক কিছু আছে, সেগুলো হচ্ছে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, ইনফ্লামেটরি ব্রেস্ট ক্যান্সার, প্যাগেট ডিজিজ অফ দ্য ব্রেস্ট। এগুলো খুব কম দেখতে পাওয়া যায়, তবে এইটা লোবুলার এবং ডাক্টাল কার্সিনোমাটা বেশি দেখতে পাওয়া যায়। এবার হচ্ছে কজ। কজ তো বললাম স্পেসিফিক কোনো এর কজ নেই, রিসার্চের মধ্যেই আছে। তবে কিছু আমাদের যে হরমোনাল চেঞ্জ কিংবা লাইফস্টাইল চেঞ্জ কিংবা কিছু রিস্ক ফ্যাক্টর আছে, সেগুলোর জন্যই দায়ী করা হয়েছে আপনার ব্রেস্ট ক্যান্সারের জন্য। এবার রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে বয়সে একটা আছে, 50-এর ঊর্ধ্বে কিংবা 50-এর আশেপাশে বয়স যদি হয় তখন দেখতে পাওয়া যায়। মহিলাদের এটা বেশি দেখতে পাওয়া যায়, বললাম তো 30%। এবং ফ্যামিলি হিস্ট্রি যাদের আছে তাদের ক্ষেত্রে এটা একটা রিস্ক ফ্যাক্টর। জেনেটিক্স যাদের আছে 15% পিপলস তার জেনেটিক্সের কারণে হয়ে থাকে। যারা স্মোকার, যারা টোবাকো নিচ্ছেন, ধূমপান যারা যেসব পার্সেন্ট বেশি করেন তাদের ক্ষেত্রে এটা সম্ভাবনা। অ্যালকোহল যারা নিচ্ছেন তাদের ক্ষেত্রে সম্ভাবনা বেশি। এটা তো আগে বললাম, ব্রেস্টের 50-এর আশেপাশে বয়স যখন হয়, ওল্ডার এজ, তখন হয় ওবেসিটি। যারা খুব নাতিশীতোষ্ণ সেই সব মহিলাদের ক্ষেত্রে এটার সম্ভাবনা বেশি। আর আছে ডেন্স ব্রেস্ট টিস্যু, যেসব মহিলাদের যে টিস্যুগুলো আছে ব্রেস্ট টিস্যু খুব গাঢ় বেশি, গাঢ় মানে ডেন্সিটিটা খুব ঘনত্বটা বেশি ফ্যাটি টিস্যুটা, সেক্ষেত্রে সম্ভাবনা একটা আছে। হ্যাভিং দ্য ফার্স্ট চাইল্ড ইন ওল্ডার এজ, বেশি বয়সে যেসব মহিলা ইস্যু নিচ্ছে, বাচ্চা নিচ্ছে, বাবু আসছে আপনার হয়তো 30 বছর বয়স পার হয়ে গেছে, 35 বছর বয়সে বাচ্চা হচ্ছে, তাদের ক্ষেত্রে এই সম্ভাবনা। আর কোনো মহিলা বাচ্চা মাই হতে পারছেন না, সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা। আর কিছু আছে যারা বারবার রেকারেন্ট এক্সরে করছে কোনো কারণ, মানে রোগের কারণে, হয়তো টিবি, অন্য কোনো জাতীয় অন্য কোনো কারণে আপনার বারবার আপনার এক্সরে হচ্ছে কিংবা রেডিয়েশন নিচ্ছেন, তো ওইখান থেকে একটা ক্যান্সারিয়াস জার্মের জন্য আপনার একটা হতে পারে। মেনোপজের হরমোনাল থেরাপি, মানে আপনার বার্ধক্য বয়স হবে না, তার জন্য কি হচ্ছে, ও নিজেকে যৌবনকে টিকে রাখার জন্য হরমোনাল থেরাপি নিচ্ছেন, সেক্ষেত্রে একটা সম্ভাবনাটা থাকে। এই হচ্ছে আপনার রিস্ক ফ্যাক্টর ক্যান্সারের কারণ। এবার আছে সিমটমস। তো আপনার কাছে একজন যখন পেশেন্ট হবেন তো নিশ্চয়ই বলবে একটা আমার আগে এরকম ধরনের ছিল না, এখন হচ্ছে। সেটা হচ্ছে কি সাইজটা হয়তো বড় হয়ে গেছে, কিংবা একটা লাম্প ধরনের কোনো একটা ব্রেস্টে দেখতে পাওয়া যাচ্ছে। সেই লাম্পটা অনেক সময় ছোট হয়, অনেক সময় বড় হয়, অনেক সময় লম্বা ধরনের হয়, অনেক সময় মটর দানার সমানও হতে পারে। ফুলে যায়, ব্যথা হয়, একটা ব্রেস্টের কালার চেঞ্জ হতে পারে,
অনেক সময় নিপেলটা ডার্ক হয়ে যায়, কিংবা রেড হয়ে যেতে পারে, পার্পেল হয়ে যেতে পারে, বিভিন্ন কালারের হয়ে যেতে পারে। আর খুব ব্যথা হয়, খুব টেন্ডার ব্যথা হবে, অর্থাৎ শক্ত শক্ত একটা ভাব থাকবে। অনেক সময় প্যালপেবল যদি করা যায়, বুঝতে পারা যায় শক্ত হয়ে গেছে, একদম হার্ড শক্ত হয়ে গেছে। ক্লিয়ার ব্লাড স্টেন পাওয়া যাবে, একটা ফিলিংস মানে বুঝে যায় কি হ্যাঁ একটা শক্ত জিনিস আছে, যেটা পিকচারে একটা আপনার দেখিয়েছিলাম, এরকম একটা শক্ত জিনিস দেখতে পাবেন। তো যখনই আপনার একটা ডায়াগনোস হলো, আপনার ক্লিনিক্যালি আপনি অনুমান করলেন কি এটা ব্রেস্ট টিউমার আছে, আপনি প্রেজেন্ট করলেন পেশেন্ট আপনার কাছে চেম্বারে এসে বললেন কি আমার এরকম টিউমার হয়েছে, ব্রেস্টের টিউমার হয়েছে। সেটা হতে পারে আপনার বিনাইন, হতে পারে ম্যালিগন্যান্ট, আপনি কিছুই জানেন না, আননোনে আছেন। তখন আপনি মেডিসিন যা দেবেন, সঙ্গে লিখবেন, এই টেস্টটা আপনি অবশ্যই করবেন। সেটা এক্সরে হতে পারে, কিংবা হতে পারে আপনার ইউএসজি আলট্রাসোনোগ্রাফি যেটা, কিংবা হতে পারে সিটি স্ক্যান ব্রেস্ট, কিংবা হতে পারে আপনার এমআরআই। ডেসক্রিপশনে ক্লিয়ারলি লিখবেন ইউএসজি ব্রেস্ট, কিংবা সিটি স্ক্যান ব্রেস্ট, কিংবা এমআরআই ব্রেস্ট। যখন আপনি এটা লিখলেন, আপনার কাছে হয়তো কিছুদিন পর পেশেন্ট আপনার কাছে আসলো, তখন আপনার ইমপ্রেশনে লেখা থাকবে বিরাট 1 2 3 4 5 6, এই ধরনের কিছু একটা লেখা থাকবে। যদি আপনার লেখা থাকে বিরাটের ফুল নেম হচ্ছে আপনার, এটা আপনার ইমপ্রেশনের সাথে শুধু এইটুকুই লেখা থাকবে। এটা দেখতে পাচ্ছেন তো? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এইটা যখন শুধু আপনার ইমপ্রেশনে যে রিপোর্টটা আসলো, আপনি করতে দিয়েছেন ইউএসজি কিংবা সিটি স্ক্যান কিংবা এমআরআই, আপনার কিন্তু অত কথা লেখা থাকবে না, আপনার ইয়েও লেখা থাকবে না, আপনার ক্যান্সার হয়ে যায় এই কথাটাও লেখা থাকবে না। লেখা থাকবে শুধু এটাই লেখা থাকবে বিরাট 1 2 3 4 5। এবার আপনাকে সেটা ডায়াগনোসিস করতে হবে কি হয়েছে। তো বিরাটের ফুল নেম কি হচ্ছে? ব্রেস্ট ইমেজিং রিপোর্টিং অ্যান্ড ডাটা সিস্টেম। ব্রেস্ট ইমেজিং রিপোর্টিং অ্যান্ড ডাটা সিস্টেম, এটা হচ্ছে ফুল নেম। তো যখন আপনার হাতে রিপোর্টটা আসলো 1 আছে, তখন ভেবে গেলেন এটা শিওর এটা হচ্ছে একটা নন ক্যান্সারিয়াস, অর্থাৎ বিনাইন টিউমার। আপনি তখন আরো স্যাঙ্গুইন হয়ে গেলে কিনা এটা ক্যান্সার হয়নি, মানে আপনার এমনি টিউমার আছে, সাধারণ টিউমার আছে। 2 যদি লেখা থাকে সেটাও আপনার ক্যান্সার হয়নি, নন ক্যান্সারিয়াস টিউমার, অর্থাৎ বিনাইন টিউমার। এবার যদি লেখা থাকে 3, বিরাট 3, আপনার ইমপ্রেশনে লেখা আছে বিরাট 3 লেখা আছে, বিরাট 3 লেখা আছে, তখন কিন্তু আপনার একটু মানে চান্স আছে, কিন্তু সেটা খুব কম চান্স, মানে অনলি 2% হচ্ছে আপনার। যখন বিরাট 3 লেখা থাকবে ক্যান্সার হতে পারে, অনলি 2%। যদি আপনার ইমপ্রেশনে লেখা থাকে বিরাট 4, তো 4 এর মধ্যে ওইটা হতে পারে আপনার 50 60। তো এখানে 3টা টাইপ করা আছে, 4-1, 4A, 4B, 4C। তো 4 সাধারণত 4 লেখা থাকে, ABC লেখা থাকে না। তো এখানে যদি থাকে তাহলে হবে 10%, 2 থেকে 10%। যদি বি থাকে তাহলে 10 থেকে 50%, 50%। আর যদি সি লেখা থাকে 4C, 50 থেকে 95%। তো সাধারণত লেখা থাকে আপনার ইমপ্রেশনে বিরাট 4। আপনি অনুমান করে দেখলেন 50-60% কিংবা 95 নিচে আপনার একটা চান্স আছে ক্যান্সার। এবার যদি লেখা থাকে 5, তাহলে এখানে আপনি বুঝে গেলেন 95% চান্স আছে আপনার ক্যান্সার, 95% চান্স আছে ক্যান্সার। আর যদি 6 লেখা থাকে তাহলে বুঝে গেলেন 100% ক্যান্সার হয়ে গেছে, 100% ক্যান্সার হয়ে গেছে।
তো আপনার তাহলে আপনি একটা কনক্লুশনে আসতে পারলেন কি একটা চান্স আছে 4, 5, 6 যদি লেখা থাকে ক্যান্সার ইয়াসের একটা চান্স আছে। এবার আপনি কনফার্মেশন হবেন। কনফার্মেশন করতে হলে আপনাকে করতে হবে বায়োপসি। কনফার্মেশন করতে গেলে বায়োপসি। আপনি ততদিনে প্রথমে ফার্স্ট ডায়াগনোসিস আপনি লিখেছেন ইউএসজি কিংবা সিটি স্ক্যান কিংবা এমআরআই। এবার যখন বুঝে গেলেন 4, 5, 6 আছে, সেক্ষেত্রে আপনার 100% সিওর হওয়ার জন্য আপনি লিখবেন বায়োপসি। বায়োপসি আমাদের দুই ধরনের হয়। একটা হচ্ছে আপনার ব্রেস্টের পাংচার করে সেখানে থেকে ফ্লুইড কালেকশন করে সেটাকে আপনার কালচার সেন্সিটিভ টেস্ট হবে, সেখান থেকে বলে দেবে কি ক্যান্সার হয়েছে কি নয়। তো যদি ফাইন নিডল হয়, মানে একদম সরু নিডল যদি পাংচার হয়, সেখানে বলা হয় ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, এফএনএসি। আপনি শুধু লিখবেন আপনার প্রেসক্রিপশনে এফএনএসি ব্রেস্ট, এফএনএসি ব্রেস্ট। যদি বোথ ব্রেস্ট লেখেন তো বোথ হবে, আর যদি রাইট কিংবা লেফট যদি কিছু হয়, যেটা তো টিউমার থাকবে সেটাই লিখবেন, সমস্যা নেই। এফএনএসি রাইট ব্রেস্ট হতে পারে, এফএনএসি লেফট ব্রেস্ট হতে পারে। তখন ওরা কালচার সেন্সিটিভ করে আপনাকে বলে দেবে ক্যান্সার, মানে 100% বলে দেবে কি না এটা হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা ডাইরেক্ট বলে দেবে। আর যদি আমরা মোটা নিডল মানে লিখি, তাহলে কোর নিডল ব্রেস্ট বায়োপসি বলা হয়। মোটা নিডলে তো আমরা সাধারণত লিখি না, এফএনএসিটাই লিখতে হয়। আর একটা হচ্ছে কি ব্রেস্ট যেটা আছে সেখান থেকে টিস্যু নিয়ে একটা মানে করা হবে, টেস্ট করা হবে। তো ওটাকে বলা হয় লাম্পেক্টমি। যেখানে ক্যান্সার মানে টিউমারটা আছে, সেই টিউমার থেকে টিস্যুটা কালেক্ট করা হবে, ওইটাকে বলছে মানে কালেক্ট করে সেটাকে টেস্ট করা হবে। তো ওটাকে বলছে লাম্পেক্টমি। যে লাম্প আছে, টিউমারটা আছে, সেখান থেকে টিস্যু নেওয়া হবে। আর একটা হচ্ছে পুরো ব্রেস্টটাকে ব্রেস্ট টিউমার হয়েছে, সেটা টিউমারটাকে পুরোটা কি করলো, রিমুভ করে দেওয়া হলো। তারপরে ওটাকে আপনার ল্যাবরেটরিতে পাঠিয়ে দেওয়া হলো টেস্ট করার জন্য, সেটাকে বলবে কি ক্যান্সার আছে কি নয়। তো সেটাকে বলা হয় ইনসিশনাল ব্রেস্ট বায়োপসি। ইনসিশনাল আপনারা সবাই জানেন কি, এটাকে কেটে দেওয়া, অর্থাৎ এটা টোটাল বাদ দিয়ে, আপনারা সবাই জানেন ইনসিশনাল মানে হচ্ছে এটা বাদ দিয়ে দেওয়া। তো এটাকে বলছে ইনসিশনাল ব্রেস্ট বায়োপসি। এই হচ্ছে আমাদের ব্রেস্ট বায়োপসির টেস্ট। এবার প্রেসক্রিপশনে আরও লিখতে পারেন, প্রথম দিনে লিখতে পারেন যে আপনি অনুমান করছেন যে একটা পেশেন্ট আপনার কাছে আসলো টিউমার নিয়ে, তো আপনি সাসপেক্ট করছেন কি এটা মেবি ক্যান্সার তো হতেও পারে, নাও হতে পারে। তো আপনি প্রথম লিখে দিলেন ব্লাড টেস্ট। ব্লাড টেস্টে কি লিখবেন, ব্লাড ফর CA 15.3, CA 15.3। স্যার দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। ওটা লিখবেন CA 15.3, কিংবা লিখতে পারেন CA 27.29। তো অতটা লেখার দরকার নেই, আপনি একটাই লিখবেন, দুটো লেখার দরকার নেই, একটাই লিখবেন 15.3। এটাই মুখস্থ রাখতে সুবিধা হবে, এটা মুখস্থ রাখতে সুবিধা 15.3, CA 15.3। আর একটা লিখতে পারেন আপনি CEA, সেকেন্ড পয়েন্ট CEA, মানে বডিতে ক্যান্সার মানে আছে কিনা, বডিতে ক্যান্সার আছে মানে ক্যান্সার জার্ম আছে কিনা, ক্যান্সার সম্ভাবনা আছে কিনা, সেটার জন্য আপনি লিখতে পারেন ব্লাড ফর CEA 15.3 অ্যান্ড CEA। এবার আপনার রিপোর্ট আসলো, ব্লাডের রিপোর্ট আসলো কি 0 থেকে 37-এর মধ্যে যদি হয় তাহলে আপনার নেগেটিভ, মানে ক্যান্সার নেই। আর যদি 37-এর ঊর্ধ্বে হয় তাহলে আপনি বুঝে গেলেন যে ওইটা হচ্ছে ক্যান্সার। আর বডিতে যেটা CEA, মানে এটা হচ্ছে ইন ওভারঅল যে কোনো ক্যান্সারের জন্য এটা লেখা আছে, যে কোনো ক্যান্সারের জন্য লেখা যায় CEA। CEA ফুল নেম হচ্ছে কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন।
এর নর্মাল লেভেল হচ্ছে 0 থেকে 2.5, 2.5, 0 থেকে 2.5। এটা হচ্ছে আপনার ব্লাডের টেস্ট, এটা হচ্ছে ব্লাডের টেস্ট। আর একটা ব্লাডের টেস্ট আছে, এগুলো এতটা দরকার নেই, এই দুটোই মেন, 1 আর 2 এটা হচ্ছে মেন। তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম কি মানে যদি আপনার নর্মাল রেঞ্জের মধ্যে থাকে তাহলে নেগেটিভ, সেটা বিনাইন। আর যদি পজিটিভ হয় তাহলে হবে CA 50.3 যদি 37-এর ঊর্ধ্বে হয় লেভেলটা তাহলে ক্যান্সার। আর যদি CEA 2.5 এর ঊর্ধ্বে হয় তাহলে আমরা ভেবে যাব কি এটা হচ্ছে অ্যাডভান্স ক্যান্সার আছে। আর একটা টেস্ট আছে, যদিও আমরা ক্ষেত্রে খুব লিখি না, এগুলো আপনার এলোপ্যাথি ডাক্তাররা লিখেন। ইমিউনো হিস্টোলজি কেমিস্ট্রি, মানে ইমিউনো সিস্টেম থেকে এর ব্রেস্ট ডেভেলপ ক্যান্সারটা ডেভেলপ হচ্ছে কিনা সেটা জানার জন্য। একটা যে ইমিউনো আমরা জানি অনেক রোগ আছে কি ইমিউনো সিস্টেম থেকে রোগ হয়, তো ইমিউনিটি পাওয়ার যাদের বেশি তাদের ভালো আছে, তাদের রোগ কম হবে, যাদের ইমিউনিটি সিস্টেম কম তাদের রোগটা বেশি হবে। তো সেটাও একটা টেস্ট আছে, ইমিউনো হিস্টো কেমিস্ট্রি। এটা লেখা হয় ব্লাড পাওয়ার HER2। এর স্কোরটা হয় আপনার +1 লেখা থাকবে, তখন সেটাকে ভাববেন নেগেটিভ। 2 যদি থাকে তাহলে একটা বর্ডার লাইন, 2 যদি লেখা থাকে +2 লেখা থাকে তাহলে একটা বর্ডার লাইন। আর এই রোগটার এই টেস্টের ক্ষেত্রে যদি +3 লেখা থাকে তাহলে কিন্তু পজিটিভ, 1 থাকলে নেগেটিভ, 2 থাকলে বর্ডার লাইন, মানে ক্যান্সার হতে পারে 50-50, আর নাও হতে পারে একটা বর্ডার লাইনে চলে গেছেন। আর 3 লেখা থাকলে বুঝে যাবেন ক্যান্সার আছে। এটা একটা টেস্ট, এগুলো সব ব্লাড টেস্ট। তো এবার আপনি বুঝে গেলেন কি আপনার পজিটিভ হয়ে গেছে, তখন কোন স্টেজে আছে আপনি জানবেন কি করে। তো স্টেজ 4 পর্যন্ত লেখা আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন 0, 1, 2, 3, 4। Breast cancer staging depend on factors like breast cancer type, tumor size, location, whether cancer is spread other area of the body. তো এই যে স্টেজটা ডিপেন্ড কোথায় করছে, ব্রেস্টার সাইজ, এই টিউমারটার সাইজ কত, সে কোন জায়গাটাতে আছে, বডির কত দূর স্প্রেড করেছে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু স্টেজটা বলা হয়। স্টেজ 0 যেটা হচ্ছে নন ইনভেসিভ। ইনভেসিভ মানে আমরা জানি আমরা মারাত্মক ধরনের, তো এটার খুব যদি স্টেজ 0তে হয় তো খুব স্লোলি প্রোগ্রেসটা হবে, ব্রেস্টের এটা খুব স্লোলি প্রোগ্রেস হবে। তখন জাস্ট প্রথম ডাক পর্যন্তই পৌঁছেছে, তখন বলছে এটাকে স্টেজ 0তেই আছে। ডাক্ট তখন লেখা থাকবে আপনার হয়তো ডাক্টাল ক্যারসিনোমা, এরকম ধরনের কিছু একটা থাকবে, তার মানে স্টেজ 1এই আছে, মানে আপনার 0তেই আছে। এবার আপনার আছে স্টেজ 1, টিউমার কনফাইন দ্য ব্রেস্ট, মানে আপনার টিউমারটা আপনার কনফার্ম হয়ে গেছেন কি এটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। এনি স্কিন ইনভলভমেন্ট কভার দ্য এরিয়া অফ লেস দ্যান সাইজ অফ দ্য টিউমার, মানে আপনার যেখানে টিউমার আছে বেশি জায়গা ইনভলভ করেন, অল্পটুকু জায়গা আপনার ইনভলভ করেছে, মানে জাস্ট আপনার স্কিনেও মানে আপনার মানে ইনভলভ করেনি টিউমারটা, মানে মুভেবল হচ্ছেই, তখন সেটাকে বলছে আপনার স্টেজ 1। মানে জাস্ট ওই অল্পটুকুই ছোট আছে খুব টিউমারটা, স্কিন পর্যন্ত আসেনি, তখন স্টেজ 1। মানে ব্রেস্টের মধ্যেই আছে, তখন অন্য জায়গায় যায়। হ্যাঁ। আর যখন আপনার দেখবেন অনেক সময় প্রেজেন্ট করবে আপনার রোগী আপনার ওটা পালপেবল করা যাচ্ছে, আর যেটা আঙুলের যে লিফ নোডগুলো দেখলেন, সেই লিফ নোডগুলো এই যে লিফ নোডগুলো আছে সেগুলো পর্যন্ত আপনার শক্ত হয়ে গেছে। ব্রেস্টে তো টিউমার আছেই,
প্লাস আপনার মানে শক্ত শক্ত আপনার যে যদি আপনার ডান সাইডে থাকে তাহলে ডান যে লিম্ফ নোড গুলো আছে এক্সিলারি যে লিম্ফ নোড গুলো সেখানে আপনি কিন্তু বুঝতে পারবেন ব্যাপারটি। ওইটা হয়ে গেছে আপনার, তখন বলছে স্টেজ 2, এক্সিলারি লিম্ফ নোড পর্যন্ত চলে গেছে, তখন বলছে স্টেজ 2। তাহলে স্যার বগলের নিচে টিচে ওইগুলো জায়গায় বগলের নিচে, ইয়েস ইয়েস ইয়েস, তো বগলের নিচে যদি চলে যায় তখন বলবেন আপনার কি স্টেজ 2। আর স্টেজ 3টা হচ্ছে আপনার ব্রেস্ট ক্যান্সার নিয়ার বাই দ্য টিস্যু লিম্ফ নোড। স্টেজ 3 ইউজুয়ালি রেফার দ্য লোকালি অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার, ওটা আরো বেশি একটু ভিতরে যাবে, অ্যাডভান্স ক্যান্সার বলছে এটাকে। আর স্টেজ 5টা হবে মানে আপনার অর্থাৎ লাস্ট স্টেজ, সেটা হচ্ছে চলে যাবে আপনার আদার্স যে অর্গানগুলো আছে, লিভার, লাংস, ব্রেন, আরো অন্য কোনো যে অর্গানগুলো আছে ভিতরে যে অর্গানগুলো সেগুলো পর্যন্ত স্প্রেড করে গেছে, তখন সেটা হচ্ছে লাস্ট স্টেজ আর স্টেজ 5। এই হচ্ছে আমাদের মানে স্টেজ। এবার আসি ট্রিটমেন্ট। তো মোড অফ ট্রিটমেন্ট, অ্যালোপ্যাথি ট্রিটমেন্টটা কি করেন, ওরা তো প্রথমে থাকলেই তো মানে করবে আপনার অপারেশন। তো আমরা জানি ম্যাস্টেকটমি, অর্থাৎ পুরো ব্রেস্টটাকে কেটে বাদ দিয়ে দিল। পুরো ব্রেস্টটাকে আপনার কেটে বাদ দিয়ে দিল, তখন সেটাকে বলছে ম্যাস্টেকটমি। টার্মটার নাম হচ্ছে ম্যাস্টেকটমি। পুরো ব্রেস্টটাকে আপনার যেটা ব্রেস্টে আপনার ছিল, টিউমার ছিল, সেই টিউমারের জায়গাটাকে পুরো ব্রেস্টটাকে আপনার রিমুভ করে দিল। আর অনেক সময় মানে করার জন্য, পেমেন্ট করার জন্য 2টা ব্রেস্টকেও আপনার রিমুভ করে দিতে পারে, তখন সেটাকে বলছে ম্যাস্টেকটমি। আর লাম্পেক্টমিটা কি রকম, যেখানে টিউমার আছে সেই জায়গাটাই কাটলো, ব্রেস্টটা পুরো ব্রেস্টটাকে কিন্তু আপনার করলো না, রিমুভ করলো না, অনলি টিউমার জায়গাটুকুই আপনার করলো, রিমুভ করলো, তখন সেটাকে বলছে লাম্পেক্টমি। আর হচ্ছে ব্রেস্ট রিকনস্ট্রাকশন। ব্রেস্ট রিকনস্ট্রাকশন কিরকম, যে ব্রেস্টটাকে আপনার হলো লাম্পেক্টমি হলো কিংবা আপনার ম্যাস্টেকটমি হলো, তো অনেক সময় দেখবেন ওবেসিটি যে থাকে, ওমেন থাকে, আর তাদের দেখবেন অনেক অ্যাবডোমেনে অনেক থাকে, ফ্যাট থাকে, সেখান থেকে আপনার কালেক্ট করবে এই মানে ফ্যাটগুলো, সেই ফ্যাটগুলো আপনার রিকনস্ট্রাকশন করা হবে কোথায়, ব্রেস্টে। এটা হচ্ছে ব্রেস্ট রিকনস্ট্রাকশন। যেহেতু একটা দেখার শো আছে, মহিলাদের তো জানেন কি ব্রেস্ট একটা রূপের সৌন্দর্য, তো সেটার জন্য অনেক সময় এটা করা হয় ব্রেস্ট রিকনস্ট্রাকশন। তো এটাও 3টা বললাম, একটা হচ্ছে ম্যাস্টেকটমি, একটা লাম্পেক্টমি, একটা ব্রেস্ট রিকনস্ট্রাকশন। আর কি থাকে, কেমোথেরাপি। আপনারা সবাই জানেন, শুনেছেন কেমোথেরাপি ওয়ার্ক। এটা কেন করা হয়, আপনার ক্যান্সার যে আছে, জার্মগুলো যে আছে, ক্যান্সারের যে সেলগুলো, সেগুলোকে কি করে মানে মেরে ফেলার জন্য কেমো দেওয়া হয়, সেটাকে বলছে কেমোথেরাপি। আর রেডিয়েশন, হাই পাওয়ার একটা এক্সরে দেওয়া হচ্ছে ক্যান্সার করার জন্য, জার্মগুলোকে মারার জন্যই হাই পাওয়ারের খুব এক্সরে করা হয়, সেটা হচ্ছে রেডিয়েশন। আর একটা ইমিউনোথেরাপি। আমরা জানি বডির যাদের ইমিউনিটি সিস্টেম যাতে ভালো আছে তাদের রোগ হবে না, অ্যাটাক কম করবে, যে কোনো জীবাণু, যে কোনো ভাইরাস, যে কোনো প্যারাসাইট আপনার রোগ মানে কম করবে। আর যদি ইমিউনিটি পাওয়ার যদি বেশি লো হয়ে যায় তাহলে কি করবে, যে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, জার্ম অ্যাটাক বেশি করবে। তো ইমিউনিটি মানে বাড়ানোর জন্য একটা থেরাপি আছে, সেটার নাম হচ্ছে ইমিউনোথেরাপি। Immunotherapy help immune cell attack and kill breast cancer cell. It is used to treat the early stage curable. যদি প্রথম স্টেজে থাকে তাহলে ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দিয়ে তার ব্রেস্ট ক্যান্সারকে অনেক সময় নিউট্রিশনাল ফুড খাওয়ানো হয়। নিউট্রিশনাল ফুড খাওয়ালে কি হবে, তার ব্রেস্ট ক্যান্সার আর্লি স্টেজে যদি থাকে তাহলে কি হবে, হ্যালো
হলো এটা? স্যার আপনার প্রেজেন্টেশন লস হয়ে গেছে। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তখন কেন কেন কিরকম কি বুঝতে যাক, সরি স্যার, এটা হওয়ার জন্য। সমস্যা নেই। ইমিউনিটি পাওয়ারকে বাড়াবে। ইমিউনিটি পাওয়ার বাড়াবে, সেটার নাম হচ্ছে ইমিউনোথেরাপি। সেখানে আর্লি স্টেজে যদি থাকে ক্যান্সার, সেক্ষেত্রে ইমিউনো থেরাপি করে আপনার ট্রিটমেন্ট করা হয়। হরমোনাল থেরাপি, অনেক সময় আপনার কি হচ্ছে, হরমোনের কারণে যে আপনার ক্যান্সার হচ্ছে, সেই হরমোন যদি আপনার দেওয়া হয় তাহলে কিন্তু ক্যান্সারটা চলে যাবে। হরমোন থেরাপি হেল্প টু এলিমিনেটিং দ্য হরমোন অ্যাসেস টু ক্যান্সারিয়াস সেল হুইচ দে need to grow. It can also use after breast cancer treatment to reduce risk of breast cancer in recurrence. ফার্দার যেন আর না হয় সেক্ষেত্রে হরমোন থেরাপি হয়। টার্গেট থেরাপি, target therapy. Target therapy focus on genetic mutation that turn to healthy cell into cancerous cell. Doctor determine the genetic changes responsible for the cancer cell growth and survival. এটা একটা থেরাপি আছে যে আপনার যেগুলো আপনার জেনেটিক্স থেকে আপনার যে ক্যান্সারগুলো হচ্ছে সেগুলোর জন্য এটা একটা থেরাপি। তো যাই হোক, এগুলো হলো আমাদের কেমোথেরাপি, রেডিয়েশন, ইমিউনোথেরাপি, হরমোনাল থেরাপি, এগুলো তো আছে। এবার আসি আমরা ডায়েট এবং লাইফস্টাইল। এগুলো তো আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের জানা দরকার না, আমাদের তবে এটা অবশ্যই জানতে হবে। ব্রেস্ট ক্যান্সার রোগী আসলে আমরা হোমিওপ্যাথি মেডিসিন দেবো ইনশাল্লাহ। আর কিছু আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করতে বলতে হবে। তবে আরো কিছু আছে সেগুলো আমাদের লিমিটেশন করতে হবে ক্যান্সার পেশেন্টকে। প্লান্ট বেসড নিউট্রিশন, যেগুলো আমাদের হেলদি ফুডস আছে সেগুলো খাবার আমরা অ্যাডভাইস করব। নিউট্রিশনাল যে ফুডগুলো আছে সেগুলো আমরা খাওয়ার অ্যাডভাইস করব। নিউট্রিশন প্লে সাপোর্ট দ্য রোল অফ ব্রেস্ট ক্যান্সার ম্যানেজমেন্ট। কীভাবে যে সিজনাল যে ফ্রুটসগুলো আছে, ফ্রেশ যে ভেজিটেবলগুলো আছে সেইগুলো খাওয়ার আমরা অ্যাডভাইস করবো। যেগুলোতে বেশি বেশি করে নিউট্রিশন যে আছে সেই ফুডগুলো আমরা খাওয়ার অ্যাডভাইস করব। আর কি করতে বলবো আমরা, রেগুলার এক্সারসাইজ। আমরা জানি যদি যেগুলো যে কোনো পেশেন্টের ক্ষেত্রে, যে কোনো রোগীর ক্ষেত্রেই যদি আমাদের বডি অ্যাক্টিভিটিটা বেশি থাকে, রেগুলার যদি এক্সারসাইজ করা হয়, অনেক রোগ থেকে আমরা প্রতিরোধ করবো। ক্যান্সার বলুন, আর আপনার সুগার বলুন, আর প্রেশার বলুন, আদার্স কোনো যে কোনো রোগী হোক না কেন, আমাদের বডি অ্যাক্টিভিটি যদি আমাদের ঠিক থাকে তাহলে রোগ প্রতিরোধক আমরা বাড়াতে পারবো। তো রেগুলার একটা এক্সারসাইজ আমাদের করতে বলবো। হেলদি বডি ওয়েট, যে কোনো জিনিসই আপনার যদি বডি ওয়েট বেশি হয় তাহলে অনেক সময় অনেক রোগ বেশি হতে পারে। তো বডি বেশি হলেও খারাপ, আবার কম থাকলেও প্রত্যেকটা জিনিসের নর্মালটা ভালো। তো ওইটা বডি ওয়েটটা আমাদেরকে মেনটেন করার জন্য রেগুলার চেক আপ করতে হবে। লিমিটেশন, যে সব পার্সেন্ট অ্যালকোহল খায় কিংবা আপনার রিস্ক ফ্যাক্টর যেগুলো দেখলেন সেগুলো যদি অভ্যাস থাকে, সেই রিস্ক ফ্যাক্টরগুলো কী করতে হবে, রিডিউস করতে হবে, অর্থাৎ বন্ধ করতে হবে। তাহলে কি হবে, ব্রেস্ট ক্যান্সারটা আমাদের প্রতিরোধ হবে। আর কি করতে হবে, এইসব পেশেন্টগুলোকে রেগুলার স্ক্রিনিং অ্যান্ড চেক আপ। যে পেশেন্টগুলো আছে আমরা তো মেডিসিন দেবই, তারপরেও মানে কতটা কমছে না কমছে তাকে প্রতিনিয়ত আপনার চেক আপ করতে হবে। এবার আসছি রোল অফ হোমিওপ্যাথি ইন ব্রেস্ট ক্যান্সার। আমরা হোমিওপ্যাথিতে কতটা ইয়ে করতে পারবো, ইনশাল্লাহ আমাদের প্রচুর মেডিসিন আছে। হোমিওপ্যাথি মেডিসিন ক্যান হেল্প দ্য ব্রেস্ট ক্যান্সার বাই রিলিভিং দ্য সিমটমস লাইক পেইন, সোয়েলিং, ইনফ্লামেশন, টেন্ডারনেস, ব্লাড changes, foul smell fluid. Medicine can help
reduce the intensity of breast cancer symptoms. আমরা হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে রোগীর যদি ব্যথা থাকে, ফোলা থাকে, কিংবা শক্ত শক্ত হয়ে থাকে, কিংবা যদি রক্ত যদি যায়, কিংবা কোনো দুর্গন্ধ যদি নিপল দিয়ে বেরোয়, এগুলো কিন্তু সবই আমরা সিমটোমেটিক্যালি নিয়ে টোটালিটি যেটাকে বলা হয়, টোটালিটি করে আমরা যদি মেডিসিন দিই, ইনশাল্লাহ কমবে। ডায়াগনোস অফ ব্রেস্ট ক্যান্সার লিভ উইথ এ ফিয়ার, অ্যাংজাইটি, ডিপ্রেশন অনেক সময় হয়ে যায়, সেগুলো থেকে আমরা রিডিউস করার জন্য মেন্টাল সাপোর্ট করব। ক্যান্সার ট্রিটমেন্ট ক্যান রিডিউস দ্য মেন্টাল অ্যান্ড ইমোশনাল চেঞ্জেস। হোমিওপ্যাথি মেডিসিন ক্যান হেল্প deal with the emotion. Surgery, chemotherapy, immunotherapy, target therapy, and radiotherapy can causes survival side effect. এগুলো তো আমরা বললাম, যেগুলো বললাম কি আপনার সার্জারি আছে, কিংবা কেমোথেরাপি আছে, ইমিউনোথেরাপি আছে, টার্গেট থেরাপি আছে, রেডিয়েশন থেরাপি আছে, এগুলো অনেক কিছু কিন্তু সাইড এফেক্ট আছে। পেশেন্টকে এগুলোকে বোঝাতে হবে যে এগুলো একটা সাইড এফেক্ট আছে। যদি আমরা প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে পারি, তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের মতন রোগকেও আমরা কিন্তু প্রতিরোধ করতে পারবো এবং ইনশাল্লাহ সুস্থ হবে। তো আমরা মেন্টালি এবং ফিজিক্যালি দুই সিমটমস আমরা নেব। তার যদি কোনো ক্যান্সার থেকে যদি ভয় থাকে, কিংবা উদ্বিগ্ন হয়ে যায়, কিংবা খুব ডিপ্রেশনে চলে যায়, সেই সিমটমসগুলো আমরা কিন্তু নেব। কিংবা কোনো ইমোশনালি যদি কোনো চেঞ্জ হয়, সেই সিমটমসগুলো আমরা নেব। টোটালিটি করে আমরা হোমিওপ্যাথি মেডিসিন দেবো, ইনশাল্লাহ ভালো হবে। এই মেডিসিনগুলো বেশি আছে। বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন ফর দ্য ব্রেস্ট ক্যান্সার, যেমন ফাইটোলাক্কা আছে, আপনার কোনিয়া ম্যাক আছে, সরিডামা আছে, স্যাক্রোফোলিয়া, পোলারিয়া, নোডোসা আছে, ক্যালফ্রিয়া ফ্লোরা আছে, কার্সিনোসিন আছে, অ্যাস্টেরিয়াস রুবিনস আছে, টিকুজা আছে, আপনার রুটা আছে, সিপিয়া আছে, আর্সেনিক, অ্যালবাম, প্যালসেটলা, আরও এক্সেট্রা মেডিসিন টোটালিটি করে আসতে পারে। এই নয় কি এই মেডিসিনগুলোই আসবে, আর তবে এই কেসগুলো ব্রেস্ট ক্যান্সারের জন্য এই মেডিসিনগুলো সচরাচর বেশি আসে। তবে যে কোনো মেডিসিন আসতে পারে, এর বাইরেও কিন্তু মেডিসিন আসতে পারে। টোটালিটি আমরা সবসময় করবো, টোটালিটি, ইন্ডিভিজুয়ালাইজেশন, সিমিলিয়া, সিলেবাস, কিউরেন্সা। আমাদের একটাই থিওরি, সিমিলিয়া, সিলেবাস, কিউরেন্সা। Breast cancer is the most common cancer in women. If treated early, it can reduce the risk of spreading to other body part and increase life expectancy. তো আমরা যদি প্রথম দিকেই আসি, আর্লি স্টেজে যদি আমরা করতে পারি এবং তার যদি প্রপার আমরা হোমিওপ্যাথি করতে পারি, তাহলে কি হবে, তার সমস্ত সিমটমস রিডিউস হয়ে যাবে এবং তার লাইফটা কি হবে, সেফ হয়ে যাবে। হোমিওপ্যাথিক remedy can help get relief from the breast cancer symptoms. Consult to qualified homeopathic physician before you take any homeopathic medicine for breast cancer. এটা যে কোনো মানুষকেই আপনারা নিজে নিজেই যে মেডিসিনগুলো বললাম, নিজে নিজেই না খেয়ে কোনো একটা কোয়ালিফাইড ডাক্তারের সঙ্গে যদি পরামর্শ করে হোমিওপ্যাথি খান, ইনশাল্লাহ ভালো হবে। থ্যাংক ইউ স্যার, আজকের মতন। এবার এনি কোশ্চেন যদি থাকে আপনি ইনকোয়ারি করতে পারেন ব্রেস্ট ক্যান্সার।